দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় গৃহীত হয়েছে। সংসদের নিম্নকক্ষে বিল নিয়ে 8 ঘন্টা আলোচনার কথা থাকলেও 12 ঘন্টারও বেশি সময় ধরে সওয়াল জবাবের পর ভোটাভুটি হয়। বিলের পক্ষে 288 এবং বিপক্ষে 232টি ভোট পড়ে। অধ্যক্ষ ওম বিড়লা ভোটের ফলাফল ঘোষণা করেন। माननीय सदस्यगण, शुद्धि के आद्य दिन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর লক্ষ্য হলো ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সরলীকরণ, ঐতিহ্যবাহী স্থানগুলিকে সুরক্ষিত এবং সামাজিক কল্যাণ সুনিশ্চিত করা। এই আইনের উদ্দেশ্য সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধি, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সুসমন্বয় গড়ে তোলার পাশাপাশি অংশীদারদের অধিকার রক্ষা করা। বিলটিতে মুসলিম মহিলা, বিশেষ করে বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান উন্নতির সংস্থান রয়েছে। বিলের উপর বিতর্কের জবাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সম্পত্তি কেড়ে নেওয়ার বিষয়ে বিরোধীরা যে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন তা সর্বৈব মিথ্যা। ये कानून प्रोस्पेक्टिव है, रेट्रोस्पेक्टिव नहीं है। ये किसी का जमीन छीनने का कानून नहीं है। ये किसी का राइट, किसी का हनन करके उसका प्रॉपर्टी को हड़पने का नहीं है। राज्य सरकारों को अधिकार दिया गया है कि जो ऑलरेडी रजिस्टर्ड है उसका तो कोई डिस्प्यूट नहीं है, लेकिन जो डिस्प्यूटेड है, जो कोर्ट में पेंडिंग है, उसको हम यहाँ कानून बना के कैसे हटा सकते हैं। আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত আইনটিকে ভুল ধারণা, অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আইন করে কারো সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। লোকসভায় গত মধ্যরাতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরই কেরালার উপকূলবর্তী গ্রাম মুনাম্বামের বাসিন্দারা নরেন্দ্র মোদী সরকারের সমর্থনে মিছিল বের করেন। বাজি পুড়িয়ে স্লোগান দিয়ে তারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া থাকার মতো যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা থেকে মুক্তির আশায় আনন্দে মেতে ওঠেন। সেখানে তাদের পৈতৃক সম্পত্তির ওপর রাজ্য ওয়াকফ বোর্ডের দাবির বিরুদ্ধে মুনাম্বামের 600-র বেশি পরিবার গত 160 দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই সম্পত্তি সেবা এবং শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য এক ব্যবসায়ী ওয়াকফ চুক্তির মাধ্যমে কালিকটের ফারুক কলেজ ম্যানেজমেন্টকে দান করেন। এখানকার বাসিন্দারা 60-এর দশকে জমিটি ওই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কিনেছিলেন। গত রাতে লোকসভায় মুনাম্বামের বিষয়ে মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই বিল সংসদে পাশ হলে দীর্ঘদিনের স্থায়ী সমস্যার সমাধান হবে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন সুনিশ্চিত করতে লোকসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল সভায় ওই রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনায় সম্মুখীন হওয়া স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরে স্বল্পকালীন আলোচনা হয়। কংগ্রেসের শশী থারুর, সমাজবাদী পার্টির লালজি বর্মা, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অরবিন্দ সাওয়ান্ত, তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ সহ অন্যান্যরা তাদের বক্তব্য পেশ করেন। এই প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার মণিপুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চালাচ্ছে। সেখানে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করাই কেন্দ্রের অন্যতম লক্ষ্য। सरकार शांति प्रस्तापित करने के सभी उच्चतम प्रयास कर रही है। राष्ट्रपति शासन आने के बाद दोनों समुदायों से चर्चा भी हुई। 2 मीटिंग दोनों समुदायों के सारी संस्थाओं से अलग अलग हुई है। पहली चिंता शांति प्रस्तापित करने की है। 4 महीने से एक भी मौत नहीं हुई है। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে স্টার্টআপ মহাকুম্ভের দ্বিতীয় সংস্করণের সূচনা করবেন। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম আয়োজিত এই স্টার্টআপ মহাকুম্ভ চলবে 5ই এপ্রিল পর্যন্ত। 3 দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্টার্টআপ যাতে তাদের পণ্য ও পরিষেবা জেমের মাধ্যমে বিক্রি করতে পারে সে বিষয়ে সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে আজ থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে 2019 এবং 2016 সালে তিনি সেদেশ সফরে গিয়েছিলেন। ভারতের সামুদ্রিক এই প্রতিবেশী থাইল্যান্ড ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি দেশের অ্যাক্ট ইস্ট নীতির গুরুত্বপূর্ণ অংশীদার। যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর অঞ্চলের উন্নয়ন, সংযোগ ও অর্থনৈতিক অগ্রগতির প্রচারের জন্য বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ ফোরাম। জনস্বার্থে এই গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত ও থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ককে সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি।
চীনের রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট গত রাতে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। এটি তার প্রথম ভারত সফর। এর আগে গ্যাব্রিয়েল বোরিক ফন্ট দিল্লি এবং উত্তরপ্রদেশ সফর করেছেন। সুপ্রিম কোর্টে আর এসএসসি মামলায় রায় ঘোষণা হবে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। উল্লেখ্য 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বিপুল দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদি গত বছর মে মাসে প্রায় 25,753 জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। কমিশনকে পুনরায় শূন্য পদে পরীক্ষা নিয়ে নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানায় চাকরি খোয়াতে বসা কর্মরতরা। দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত ছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন। গতকাল থেকে তা কার্যকর হয়েছে। এর মাধ্যমে সে দেশের আমদানির 26% আদায় করা হবে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ওয়াশিংটনের উপর শুল্ক আরোপকারী প্রায় অর্ধেক দেশের উপর আমেরিকা এই শুল্ক ধার্য করেছে। দেশের অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে 2 এপ্রিলকে তিনি লিবারেশন ডে হিসেবে ঘোষণা করেন। This is Liberation Day, waiting for a long time. April 2nd, 2025 will forever be remembered as the day American industry was reborn, the day America's destiny was reclaimed, and the day that we began to make America wealthy again. ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর 20, জাপানের উপর 24 এবং ব্রিটেন থেকে আমদানির উপর 10% শুল্ক আরোপের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে শুল্ক আরোপকে অন্যায্য বলে অভিহিত করেছে বিশ্বের বেশ কিছু দেশ। মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কানাডা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই মার্কিন শুল্ক নীতিকে ভুল বলে উল্লেখ করেছেন। মায়ানমারে গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে, আহত 4,500-এর বেশি এবং 373 জন এখনো নিখোঁজ রয়েছেন বলে খবর। এদিকে মায়ানমারে ক্ষমতাসীন সেনাবাহিনী ত্রাণ কাজ সহজ করার জন্য গত রাতে 22 এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। আত্মরক্ষার জন্য লড়াইয়ের অধিকার রয়েছে বলেও তারা জানায়। জাপানের কিউসু অঞ্চলে গতকাল রিক্টার স্কেলে 6.0 তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় তাদের অভিযান আরো জোরদার করেছে। ধ্বংস করা হয়েছে বেশ কিছু পরিকাঠামো। গতকাল সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, পণবন্দীদের ফিরিয়ে না আনা পর্যন্ত গাজার ওপর চাপ বাড়তে থাকবে। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলই 3টি করে ম্যাচ খেলে 1টি করে ম্যাচে জয়ী হয়েছে। নেট রান রেটে এগিয়ে থাকায় হায়দ্রাবাদ 8ম স্থানে এবং কলকাতা সর্বশেষ স্থানে রয়েছে। বিসিসিআই গতকাল দেশের মাটিতে ভারতের 2025 সালের ক্রীড়া সূচি ঘোষণা করেছে। দীর্ঘ প্রায় 6 বছর পর ইডেনে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আগামী অক্টোবর মাসে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 2টি ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় খেলাটি হবে ইডেনে।